যোগ্য এবং অযোগ্য ছাত্রদের মধ্যে আমিও একজন। সর্বশেষ 2024 সালের 19শে জুলাই আমরা যখন পুলিশি একটা তাণ্ডবের মধ্যে সমাবেশ করছিলাম, হঠাৎ সরাসরি, যাকে বলে হোয়াটসঅ্যাপে না, সরাসরি ফোনে ওমর ভাই আমাদের ফোন করলেন। আমরা তখন সমাবেশ জাস্ট শুরু করব, তো উনি বললেন যে সাকি, এটা একটা ইনসারেকশন সিচুয়েশন, তোমরা অভ্যুত্থানের ডাক দাও। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম যে উনি তো সরাসরি ফোন করেছেন, যেভাবে সরকারের তাণ্ডব চলছে আমার উপরে, তো আমি খুব অল্পতেই ফোন রাখলাম। তো এইটাই বদরুদ্দিন ওমর। ওমর ভাই সারা জীবন মার্ক্সবাদী, অন্তত যখন থেকে তিনি মার্ক্সবাদকে গ্রহণ করেছেন। তো কার্ল মার্ক্সের তরুণ বয়সে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের মোটো কি? মার্ক্স এক কথায় উত্তর দিয়েছিলেন, রুথলেস ক্রিটিসিজম অফ এভরিথিং দ্যাট এক্সিস্টস। বদরুদ্দিন ওমর মার্ক্সের একজন একান্ত অনুসারী হিসেবে সারা জীবন সেই কাজটি করেছেন, রুথলেস ক্রিটিসিজম, কখনো ভীত হননি। বিশেষভাবে বলা চলে যে 72-75-এর ওই সময়ে, যখন একটা দোর্দণ্ড ত্রাসের রাজত্ব ছিল, সেই সময় বদরুদ্দিন ওমরের সমালোচনা প্রায় একাই আওয়ামী শাসনের সমস্ত এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী চেহারাটাকে উন্মোচন করে দিয়েছে। ওমর ভাই নানাভাবে প্রভাবিত করেছেন বিভিন্ন প্রজন্মকে। আহমদ সাফা একবার বলেছিলেন যে বদরুদ্দিন ওমর বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যদি রাজনীতিতে না আসতেন, তাহলে আমরা হয়তো সিএসপি কিংবা এস্টাবলিশমেন্টের মধ্যে থাকতাম। সেই সময়ে বিরাট আকারের প্রভাব, এমনকি বদরুদ্দিন ওমরের একটা সেলিব্রেশনও ছিল। ওমর ভাই নিজে বলেছিলেন যে 60-এর দশকের শেষ দিকে তার যখন সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট কিংবা সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বের হয়েছে, 70 সালে প্রথম খণ্ড ভাষা আন্দোলনে বেরিয়েছে, গোর্কি সেন্টেনারিতে উনি একটা বক্তব্য রেখেছিলেন নোবেল পুরস্কার নিয়ে। এবং সেই সময় বুদ্ধিজীবীরা, যারা বদরুদ্দিন ওমরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কিংবা তার অনুসরণ করেছিলেন, যেটা একবার আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুসজ্জায় বলেছিলেন যে ওমর ভাই তো বিপ্লব করতে এখনো পারেননি। তবে 60-এর দশকে আমাদের প্রজন্ম, যারা আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পেরেছি, বদরুদ্দিন ওমরের কারণে। তো ওই বক্তৃতার পরে ওমর ভাই যখন নোবেল পুরস্কারের সাম্রাজ্যবাদী চরিত্র এবং পাকিস্তানে আদমজীব পুরস্কার, হাবিব পুরস্কার ইত্যাদি, হাবিব ব্যাংক পুরস্কার ইত্যাদির যে চরিত্র উন্মোচন করলেন, তখন থেকেই তার সাথে একটা বুদ্ধিজীবীদের বড় একটা বিরোধ হয়। কিন্তু ওইটা সম্ভবত একটা ঘটনাই ছিল। বাংলাদেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের সাথে বদরুদ্দিন ওমরের বড় পার্থক্যের জায়গা আছে। সেটা কেবল তার বিপ্লবী জীবন, তার বিশ্লেষণ, ওই রুথলেস ক্রিটিসিজম, সেইটা তো একটা বড় কারণই। কিন্তু বদরুদ্দিন ওমরের কাছ থেকে আমরা যেটা শিখেছি, যে এই যে প্রগতিশীলতা মানে ধর্মীয় রাজনীতির যে বিভিন্ন ফর্ম আছে, সাম্প্রদায়িক রাজনীতি কিংবা মৌলবাদী রাজনীতি, এইগুলোর, এটা শ্রেণী সংগ্রামের ঊর্ধ্বে না, এটা শ্রেণী সংগ্রামের অধীন। এবং বদরুদ্দিন ওমরই সম্ভবত কনসিস্টেন্টলি বাংলাদেশের বামপন্থী তাত্ত্বিকদের মধ্যে অন্যতম এবং প্রধান, যিনি এই জায়গাটা লড়াই করেছেন। মৌলবাদের উনি তীব্র সমালোচক ছিলেন, সাম্প্রদায়িক রাজনীতির মূলোৎপাটন করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল, কিন্তু তার এইটাকে কখনো তিনি শ্রেণী সংগ্রামের উপরে স্থান দেননি। এবং যে কারণে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে তার কখনো দোদুল্যমানতা তৈরি হয়। বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির যেটা একটা
গোড়ার সংকট। তো ওই দিক থেকে সেলিব্রেশনের রাজনৈতিক জায়গা যদি আমরা খুঁজতে যাই, কে কাকে সেলিব্রেট করে, সেইটা আমরা হয়তো পাবো। এটা অধ্যাপক আনম মোহাম্মদ অত্যন্ত সঠিক বলেছেন যে মৃত্যুর পরে বদরুদ্দিন ওমর কিংবা আগত দিনে এই যে বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি কিংবা রাজনীতির যে সংস্কৃতি, তার যে পাটাতন, সেটা নিয়ে আরো অনেক বেশি আলোচনা হবে। বদরুদ্দিন ওমর নিঃসন্দেহে প্রাসঙ্গিক হবেন, সবসময় প্রাসঙ্গিক থাকবেন, কারণ তাকে এঙ্গেজ না করে এই প্রশ্নের মোকাবেলা আমরা খুব বেশি সামনে এগোতে পারবো না। আমি বদরুদ্দিন ওমরের দীর্ঘ কাজের যে কাজ কিংবা কর্ম তিনি রেখে গেছেন তার জীবনে, আমরা কম বেশি তার সাথে পরিচিত হতে চেষ্টা করেছি, এখনো করি। এটার সামগ্রিক কোনো মূল্যায়ন এখানে সম্ভব না, কিন্তু একটা বিষয় এখনকার তরুণদের জন্য খুব প্রাসঙ্গিক, যেটা আমরা শুরুতে ওনার কাছ থেকে শিখেছি, যে আমাদের এই মধ্যবিত্ত শ্রেণী যেভাবে গঠিত হয়, সেই গঠন প্রক্রিয়ার মধ্যেই আমাদের সীমাবদ্ধতার সবগুলো জায়গা আছে, এবং ওইখানে ঠিকঠাক মতো আমাদের চোখ ফেলতে হবে নিজেকে যদি অতিক্রম করতে চাই। নিজেকে অতিক্রম করা ছাড়া এইখানে বিপ্লবী হওয়া, সামাজিক রূপান্তরের ভূমিকা রাখা, এইটা কঠিন। যেমন তিনি বাঙালি মুসলমানকে ক্যাটাগরি হিসেবে গুরুত্ব দিয়েছেন, কিন্তু বাঙালি মুসলমান ক্যাটাগরিতে আটকে থাকেনি, তাকে অতিক্রম করার রাজনৈতিক বিশ্লেষণ কিংবা দিশা তিনি আমাদের সামনে রেখেছিলেন। তো এই মধ্যবিত্তের ভিত্তি যে ঊনবিংশ শতাব্দীতে একটা ঔপনিবেশিক শাসনের মধ্যে, তার মতাদর্শিক আধিপত্যের মধ্যে আছে, সেই ছেদ ঘটানোর জন্যই একজন রাজনৈতিক ব্যক্তি বারে বারে ঊনবিংশ শতাব্দীতে পৌঁছেছেন, বিশ্লেষণ করেছেন, তেমনি আমাদের ইতিহাসের মধ্যে ঢুকেছেন। বদরুদ্দিন ওমর আমাদের শিখিয়েছিলেন যে ইতিহাস অতীত নয়, বরং অতীত ইতিহাস হয়ে আমাদের সামনে হাজির হয় এবং আমাদের বর্তমানের দিশা হয়ে ওঠে। ফলে আমরা যা কিছু বর্তমানে করি আসলে ইতিহাসের জীবনযাপন, কোন ইতিহাসের দিশাকে আমরা নিব, এইটা শ্রেণী সম্পর্ক থেকে শুরু করে আমাদের নিজস্ব লোকেশন, সেটা ঠিক করে দেয়। ইতিহাসের এই দিশা আজকের তরুণ প্রজন্ম কিভাবে নেবেন, নিজেকে কিভাবে অতিক্রম করবেন, এই সব গণ্ডির মধ্য থেকে এবং জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেইটাকে শেষ পর্যন্ত ভাষা দেবেন, এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমাদের তরুণদের সামনে এখন বড় করণীয়। ঠিক ওই কারণেই বদরুদ্দিন ওমর প্রাসঙ্গিক থাকবেন, কারণ বাংলাদেশের যারাই সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তির জন্য চিন্তা করবেন, কাজ করবেন, বদরুদ্দিন ওমরকে এড়িয়ে গিয়ে সেটা সম্ভব হবে না। আমাদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র, আমরা সৌভাগ্যবান তার সাথে কাজ করেছি, কিন্তু আগত প্রজন্ম আরো ব্যাপকভাবে যখন নিজেদের পরিবর্তনের জন্য প্রস্তুত করবেন, অভ্যুত্থান এই দেশে একটা লড়াইয়ের ফর্ম, একে তাত্ত্বিকভাবে বাংলাদেশে বদরুদ্দিন ওমর নানাভাবেই সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গঠনের দরকার, সেই প্রশ্নে আমাদের যে রাজনৈতিক ব্যর্থতা, সেইটা যদি আমরা সমাধান চাই, নিদান চাই, তাহলে আমাদের সেখানে ফিরতে হবে। শেষ কথা এটা বলি, আমি আর দীর্ঘ করব না, পরবর্তীতে কোনো এক সময় হয়তো আমরা আলোচনা করবো। এটাও কিন্তু দুঃখের ব্যাপার যে বদরুদ্দিন ওমর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এই প্রথম আমি কথা বলছি।
ওমর ভাই সবসময় খুব অপছন্দ করতেন যখন তাকে বুদ্ধিজীবী হিসাবে, কেবল লেখক হিসেবে বলা হতো। এই কথাটা আমাদের প্রতিষ্ঠা করা দরকার। এবং তিনি নিজে যেটা মনে করতেন যে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি এবং তিনি যা কিছু লিখেছেন রাজনীতির প্রয়োজনে লিখেছেন, এবং রাজনীতির প্রয়োজনে এই দেশের মানুষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক মুক্তির জন্যই বদরুদ্দীন উমরের লেখা এবং সব কাজ আমাদেরকে বহুকাল অনুপ্রাণিত। আপনারা সবাই এসছেন, সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বিপ্লবী কংগ্রেস পার্টির সভাপতি কমরেড সাইদুল হক। কমরেড সাইদুল হকের বক্তব্যের পরে বিবৃতি যারা দিয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং বিভিন্ন দেশের পার্টি, সেটা রাখতে হবে।